জাগ্রত সিট থেকে উঠে দাঁড়ালো, ধপাধপ নেমে গেল বাস থেকে। বসে থাকতে পারলো না, চুপচাপ নেমে গিয়ে ফাল্গুনি যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকটায় পা বাড়ালো। কিছু দূর যাওয়ার পর তার মনে হলো কেন এলো সে, আর ওখানে গিয়ে বা কি করবে, অযথা উঠেই বা কেন এলো। ভাবলো আবার ফিরে যাবে সে, কিন্তু আচমকাই ফাল্গুনির চোখে চোখ পড়ে গেল। ফাল্গুনিকে চেয়ে থাকতে দেখে সোহাগও তাকিয়েছে জাগ্রতর দিকে। এবার ফিরে গেলে কেমন দেখাবে ভেবে আর ফিরে গেল না জাগ্রত, এগিয়ে গেল ফাল্গুনির দিকে আর পাশ কাটিয়ে চলে গেল দোতলায়। অঙ্গভঙ্গি এমন যেন সে তাদের চেনে না, দেখেওনি কোনোদিন। ফাল্গুনি নিজেও অতি স্বাভাবিকভাবে তার দৃষ্টি ফিরিয়ে নিয়েছে। সোহাগকে বুঝতে দেয়নি কিছু। প্রথমে জাগ্রতকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে গিয়েছিল ফাল্গুনি। শঙ্কায় ছিল কোনো বিপত্তি না হয়, সোহাগ সাথে আছে, যদি উল্টোপাল্টা কিছু বলে তার সামনে তাহলে লজ্জায় মাথা কাটা যাবে। এদিকে সোহাগের বকবকানির কোনো থামাথামি নেই, মাথাটাও দপদপ করছে ব্যথায়। একসাথে এত মানসিক চাপ আর নেওয়া যাচ্ছে না। ফেরিতে ওঠার পর কিছু খেয়েছিলে তুমি? সোহাগের কথায় ঘোর কাটে ফাল্গুনির। ছোট্ট করে জবাব দেয়, না খাইনি। সে কি, রাতের এখন কটা বাজে সে খেয়াল আছে? ভোর হতে খুব বেশি দেরি নেই, চলো খাবার খাবে। আমিও তেমন ভারী কিছু খাইনি, খাবো বলে উঠেছিলাম দোতলায়, তারপর তোমায় দেখে নেমে এলাম নিচে। ফেরি ওপারে পৌঁছাতে আর বেশি সময় নেই, চলো জলদি। দুজনে আজ ইলিশ দিয়ে ভাত খাবো, ইলিশ ভাজা আর ইলিশের ঝোল দুটাই নেব, কি বলো? আপনি ব্যস্ত হবেন না, এসবের কোনো প্রয়োজন নেই। গাড়িতে বমি হয়েছিল, গলা বোধহয় ছিলে গেছে, এখন খেতে পারবো না কিছু। গলায় জ্বালা করবে, ভীষণ কষ্ট হবে। আপনি যান, খেয়ে আসুন, আমার তেমন খিদে নেই। আরে সেটা আগে বলবে তো, দাঁড়াও 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। এখান থেকে কোথাও যেও না কিন্তু, এখানেই দাঁড়াবে। সোহাগ ফটাফট পা চালিয়ে ফেরির শেষ মাথায় চলে গেল। ফেরিতে ওঠার পর প্রথমেই সেখানে ডাবের সন্ধান পেয়েছিল সে। ফেরিতে প্রায় সব ধরনের খাবার জিনিস আর জরুরি দ্রব্যাদি পাওয়া যায়। বড় ফেরি হলো তো কথাই নেই। ডাব বিক্রেতা দুই পাশে 2 বাঁধি ডাব নিয়ে বসেছে। আকার আর আয়তন ভেদে 2 রকমের দর নির্ধারিত করা আছে। সোহাগ বেছে বেছে বেশ বড় এবং কচি একটি ডাব বাছাই করে কাটতে বলল ডাব বিক্রেতাকে। দর হলো 70 টাকা। সময়টা মধ্যরাত, তাই একটু দামটাও চওড়া। দিন হলে 50 টাকায় অনায়াসে দিয়ে দিত। জাগ্রত দোতলায় খানিক আড়াল হয়ে বসে আছে, না চাইতেও নজর রেখে যাচ্ছে ফাল্গুনির গতিবিধির ওপর। নিজের মনকে শাসিয়েও নিয়ন্ত্রণ রাখতে পারছে না নিজের দৃষ্টিসীমানায়। বারবার শুধু আলোর গতিতে ছুটে চলে গেছে ফাল্গুনি বরাবর। এ সীমার সীমানা ঘাটি যেন ফাল্গুনিতেই শেষ। ফাল্গুনি যখন ক্ষণে ক্ষণে হাসছিল আর কথার জবাব দিচ্ছিল সোহাগের সাথে, জাগ্রত তখন অতীত হাতড়ে খুঁজে বেড়াচ্ছিল তাদের দুজনার কোনো একসাথে হাসি খুশি মুহূর্তের প্রতিচ্ছবি, যেখানে জাগ্রতর কথায় এমন মিষ্টি করে হেসেছে তার ফাল্গুন। কিন্তু হায়, সে খুঁজে পায়নি এমন কোনো মুহূর্ত। 1 বছরের সংসার ছিল দুজনের, 365টি দিন। একটি দিনও এমন যায়নি যেদিন দুজনে সামনাসামনি হয়ে হেসে দুটো কথা বলেছে, ভাগ করে নিয়েছে হৃদয় নিংড়ানো অনুভূতি। তবু কেন এত পিছুটান, কেন? ফাল্গুনির ভীষণ অস্থির লাগছে। তার মনের ভেতর শুধু জাগ্রতকে নিয়ে ঘাটাঘাটি হচ্ছে। কোনোভাবেই ওই মানুষটার চিন্তা মাথা থেকে অপসারণ করতে পারছে না। সোহাগকে নিয়ে আরো বেশি চিন্তা। সোহাগকে তার সাথে দেখে আবার উল্টোপাল্টা না ভেবে নেয় জাগ্রত, তাহলে আবার তার দোষগুণের ময়নাতদন্ত নিয়ে বসবে। তখন যেভাবে তাদের দিকে এগিয়ে আসছিল মনে হচ্ছিল গোল বাধাতেই আসছে। তারপর পাশ কাটিয়ে চলে গেল দোতলায়। দোতলায় বসে আবার নজর রাখছে কিনা এদিকে, সেটা নিয়েই এখন চিন্তা হচ্ছে। অস্বস্তি হচ্ছে প্রচন্ড। চোখ তুলে ওপর দিকে চেয়ে দেখতেও মন সায় দিচ্ছে না। যদি চোখে চোখ পড়ে যায় তাহলে কি হবে? না তাকিয়েও শান্তি লাগছে না, মনটা খুব নিষ্পিস করছে। হঠাৎ এক দারুণ বুদ্ধির আগমন হলো ফাল্গুনির মস্তিষ্কে। 1.5 হাত দূরে পার্ক করে রাখা আছে একটি বাইক। সেই বাইকের সম্মুখভাগে থাকা লুকিং গ্লাসটি দিয়ে অনায়াসে দোতলায় নজর হটকানো যাবে। দোতলায় যথেষ্ট মাত্রায় আলোর উপস্থিতি বিদ্যমান, তাই বিষয়টা খুব একটা কঠিন হবে না। যেই ভাবা সেই কাজ। ফাল্গুনি 2 পা এগিয়ে গিয়ে দাঁড়ালো বাইকটির কাছে। সজাগ নজরে আশপাশটা একটু দেখে মনে মনে ভাবলো, কে জানে বাইকটির মালিক কে আর কোথায় আছে, এসে দুটো ঝাড়ি না মারলেই হয়। বাইকের লুকিং গ্লাসটি ঘুরানোর উদ্দেশ্যে হাত বাড়াতেই আচমকা উপস্থিত হলো সোহাগ। ফাল্গুনির দিকে ডাব এগিয়ে দিয়ে বলল, ঝটপট এটা শেষ করতে। এটা খেলে গলাও জ্বলবে না আর পেটও ভরবে। আকস্মাৎ সোহাগের উপস্থিতিতে ভরকে গেছে ফাল্গুনি, যেন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে সে। মুখে রেডিমেড হাসি ঝুলিয়ে দ্রুত ডাব নিয়ে নিল সোহাগের হাত থেকে। ভদ্রতা সূচক সোহাগকে জিজ্ঞাসা করতে ভুলে গেল, ডাব একটা কেন? তার নিজের জন্য কেন আনেনি? সোহাগের দিকে খেয়াল না রেখেই ডাবে থাকা সরু পাইপটি মুখে নিয়ে নিল তৎক্ষণাৎ। ডাবের ঠান্ডা জল গলা ছুঁয়ে তারপর বুক বেয়ে পেটে চলে যাওয়া টের পাচ্ছে ফাল্গুনি। খালি পেটটা যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল, কিন্তু মস্তিষ্ক ঠান্ডা হলো না। সেই এক চিন্তা মস্তিষ্ক জুড়ে মাছের মতো ভনভনিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে জাগ্রত তাকে দেখছে, চোখ লাল করে চেয়ে আছে তার দিকে। বাইকের ছোট্ট আয়নাটাও যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে, জাগ্রতের রাগী চোখের রক্তিম দৃষ্টির সহিত সাক্ষাৎ করাতে।
সোহাগের ফোনে হঠাৎ মেসেজ টোন বেজে ওঠে। সোহাগ পকেট থেকে ফোনটি বের করে নিয়ে খানিক ব্যস্ত হয়ে গেলে ফাল্গুনি স্বস্তির শ্বাস নেয়। এক হাতে ডাব ধরে খেতে খেতে আরেক হাত রাখলো আয়নায়। অতি সন্তর্পণে ছোট আয়নাটি একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে দোতলায় নজর রাখলো, কিন্তু চোখে পড়ল না সেই চেনা মুখায়বটি। এ কোণা থেকে ও কোণা কোথাও নেই মানুষটি। ফাল্গুনির মন এবার শান্ত হলো। ভাবলো যাক, জাগ্রত তাহলে নজর রাখেনি তার ওপর। আবার কেন জানি একটু মনও খারাপ হলো। মনে হলো কেন রাখলো না নজর। নিজের চিন্তা ভাবনার ওপর নিজেই বিরক্ত হলো। দীর্ঘশ্বাস ফেলে আয়নাটা টেনে সোজা করলো, কিন্তু ঘটে গেল আরেক বিপত্তি। একটানে আয়নাটা সোজা করায় ক্যাচ করে শব্দ করে উঠেছে। ফাল্গুনি ভেবেছে আয়নাটা ভেঙে গেছে। ভয় পেয়ে হাত আলগা করে নিয়ে অসাবধানতায় অন্য হাতে ধরা ডাব পড়ে যেতে নেয়, আর সোহাগ তা ধরে ফেলে। এদিকে ফাল্গুনিও ঝটপট হাত বাড়ায়। সোহাগ আর ফাল্গুনি দুজনের 4 হাত মিলে ধরে নেয় ডাবটি। এদিকে দোতলায় জাগ্রত দাঁড়িয়ে আছে একটি পিলারের খানিক পেছন দিকে। ফাল্গুনির গতিবিধির ওপর প্রথম থেকেই নজর ছিল তার। ফাল্গুনি যে বাইকে লুকিং গ্লাসের সাহায্যে দোতলায় তারই সন্ধান করার চেষ্টা চালাচ্ছে, সে তা আন্দাজ করে নিয়েছে। তার আন্দাজ ভুল হলেও হতে পারে, তা সে ভাবলেও সাবধানবশত পিলারের আড়ালে দাঁড়িয়েছে, যাতে সে ফাল্গুনির চোখে না পড়ে যায়। তারপর সাবধানে একজন লোকের পেছনে দাঁড়িয়ে আর চোখে নিচের দিকে তাকিয়েই তার চোখ যেন কপালে উঠে যায়। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে ফাল্গুনির সাথে একজন অন্য পুরুষকে এতটা কাছাকাছি এসে দুজনের 4 হাত প্রায় এক করে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড রাগ আর অস্থিরতায় দৃষ্টি সরিয়ে নেয়। ফাল্গুনি আর সোহাগের 4 হাত মিলে একটি ডাব ধরে এতটা কাছাকাছি দাঁড়িয়ে থাকা অবসহন হয় না জাগ্রতর। বিষিয়ে ওঠে ভেতরটা। ছুটে গিয়ে অচেনা ছেলেটাকে রক্তাক্ত করে দিতে ইচ্ছা করে, ভেঙে দিতে ইচ্ছে করে সেই হাত যা ফাল্গুনির হাত স্পর্শ করেছে। আর ফিরে তাকায় না নিচের দিকে। ওখান থেকে সরে এসে দূরে এসে দাঁড়ায়, যেখান থেকে দেখা যাবে না ফাল্গুনিকে। অপেক্ষায় থাকে পারে পৌঁছাবার আর তারপর বাদ ছেড়ে দেওয়ার। অপেক্ষায় পথ চেয়ে রয় অপলক। ফাল্গুনি সোহাগের হাতে ডাব ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়। খানিক অপ্রস্তুত হয়ে ডাব ছেড়ে দিয়ে বলে ওঠে, আমি আর খেতে পারছি না, ডাবটা অনেক বড়, আমার পেট ভরে গেছে। আর একটু খাও, তোমায় তো দুর্বল মনে হচ্ছে। ডাবটা তো ঠিক মতো ধরেও রাখতে পারছো না, তোমার কি শরীর খারাপ লাগছে? না না, তেমন কিছু না, হাত ফসকে গিয়েছিল একটু, আপনি একটু বেশি বলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিটুকু আমি খেয়ে নিচ্ছি। তুমি তো আর নিজ থেকে আমায় খেতে বলবে না, তোমার ভাগেরটাই না হয় খেয়ে নিলাম। ফাল্গুনির মনে পড়ে সে তো একা একাই এতক্ষণ খেয়ে যাচ্ছিল। সোহাগকে তো একবারও জিজ্ঞাসা করেনি সে নিজের জন্য কেন আনেনি। নিজের বেখেয়ালি আচরণে বড্ড খেদ হয়। দুঃখ প্রকাশ করে বলে ওঠে, সরি, আপনাকে জিজ্ঞাসা করব খেয়াল ছিল না। আপনি একটা ডাব কেন এনেছেন? নিজের জন্য আনেননি যে? আপনিও তো কিছু খাননি বললেন, আমিও আছি এক, আপনাকে জিজ্ঞেস না করে একা একাই খেতে শুরু করে দিয়েছি। থাক থাক, আর মুখ ভারী করতে হবে না, আমি এটাই খেয়ে নিচ্ছি। আমার এটোটা খাবেন কেন? আরেকটা নিয়ে আসুন না। এটো কিভাবে হলো? তুমি কি ডাবের ভিতর ঢুকে খেয়েছো নাকি? আর তুমি তো বলো খাবার নষ্ট করা নাকি মোটেও উচিত নয়, তাহলে কি এটা ফেলে দেবো? আচ্ছা তাহলে দিন, আমি বাকিটা খেয়ে নিচ্ছি, আপনি আরেকটা নিয়ে আসুন। ফাল্গুনি, তুমি না বললে বাসে তোমার বমি হয়েছে? এখন আবার জোর করে বেশি খেলে বাসে উঠে আবারও বমি হবে, আর ফেলে দেওয়াও ঠিক হবে না। তার থেকে বরং আমিই খেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পাইপটা ফেলে দিন, ওটা তো এটো, উঁচু করে খেয়ে নিন। ফাল্গুনি কথা শেষ করে সামনের দিকে ঘুরে দাঁড়িয়ে রইল অন্যমনস্ক হয়ে। সোহাগ ফাল্গুনির খাওয়া পাইপ দিয়েই অনায়াসে বাকি জলটুকু খেয়ে নিল। ফাল্গুনির সে খেয়াল নেই, সে মজে আছে অন্য চিন্তায়। ফেরি তো প্রায় পারে চলে এলো। এবার তো আবার সেই বাঘের সাথে বাঘের গুহায় ঢুকে হরিণের মতো বসে থাকতে হবে। না জানি কখন হামলা করে বসে। ফাল্গুনি মনে মনে পণ করে নিল বাসে উঠে আর ঘুমন্ত বাঘকে কোনোভাবে জাগতে দেবে না। যতই বাঘ গর্জে উঠুক সে একেবারে নিশ্চুপ হয়ে বসে রবে। তারপর আবার ভাবে, এখন তো এত ভয় হচ্ছে জাগ্রতকে নিয়ে, তাই তার সাথে কথা না বাড়ানোর চিন্তা আসছে মাথায়। বাসে ওঠার পর মাথায় রাগ না চাপলেই হলো, নয়তো রাগের বশে যেচে পড়ে বাঘের থাবার শিকার হতে হবে। কপাল ভালো এখন আশেপাশে নেই, নয়তো সোহাগের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে নিলে না জানি কত খুঁচিয়ে খুঁচিয়ে কথা শোনাতো আর দোষ ধরত। কিন্তু ফাল্গুনি জানতেও পারল না বাঘ তো আরও আগে থেকেই ক্ষেপে আছে। তার তো খোঁচা লেগেছে সোজা বুকের ভেতর, ক্ষত হয়েছে গভীর। এবার বাঘ কি করবে কে জানে। ফেরি পৌঁছে গেছে তার গন্তব্যে। বাস, প্রাইভেট কার বা অন্যান্য যানবাহনের সকল যাত্রীরা যারা পুরো ফেরির এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবাই যার যা নিজের সিটে গিয়ে বসতে শুরু করে দিয়েছে। ফেরির কর্মচারীরা গাড়িগুলো বের হবার জন্য রাস্তা করে দিলে সারি সারি সব গাড়িগুলো নামতে শুরু করবে। ফাল্গুনি এবং সোহাগদের বাস একদম শেষ সারিতে, তাই তাদের বাস সবার শেষে বের হবে। ফাল্গুনি এবং জাগ্রত নীরবে বসে আছে তাদের সিটে। বাসে ওঠার পর দুজনের মধ্যে কথা তো দূর, দৃষ্টিও বিনিময় হয়নি। দুজন দুদিকে ফিরে বসে আছে। তবে জাগ্রত এবার জানালার পাশে বসেনি,
সে আগে থেকেই সামনের সিটে এসে বসেছিল। ফাল্গুনি বাসে উঠলে সে দাঁড়িয়ে গিয়ে ফাল্গুনিকে ভেতরে বসার সুযোগ করে দিয়েছে, তবুও মুখে কোনো কথা বলেনি। ফাল্গুনিও নিশ্চিন্তে আছে জাগ্রতকে নিশ্চুপ দেখে। হঠাৎ তড়িঘড়ি করে সোহাগ এসে দাঁড়ালো ফাল্গুনির জানালার কাছে। সোহাগকে এমন সময় দেখতে পেয়ে ফাল্গুনি ভীষণ চমকে ওঠে। জাগ্রত অতিমাত্রায় আশ্চর্য হয় সোহাগকে এভাবে শেষ মুহূর্তে এখানে দেখে। বুঝতে পারে এ ছেলে সহজে পিছু ছাড়বে না। সোহাগ হুড়মুড় করে বলে ওঠে, ফাল্গুনি, ঝটপট ব্যাগ নিয়ে নেমে পড়ো তো। আমার 2 সিট সামনে 1 সিট খালি আছে। আমার পাশের সিটে বসা আঙ্কেলকে বলে কয়ে ওখানে পাঠিয়ে দেব। তুমি বাকি পথ আমার সাথে করে যেতে পারবে। জলদি করো, গাড়িগুলো বেরিয়ে যেতে শুরু করবে এখন। আরে আপনি পাগল হয়েছেন সোহাগ, বাস ছেড়ে দেবে এখন। আপনি নিজের বাসে গিয়ে বসুন, যান, নয়তো বাস মিস করবেন। আর টিকিট ছাড়া এভাবে হুট করে অন্য বাসে যাওয়া যায় নাকি? তোমাকে এসব ভাবতে কে বলেছে? তুমি শুধু চলে এসো, বাকিটা আমার দায়িত্ব। তুমি এই রাতে অচেনা একজন বাইরের পরপুরুষের সাথে বসে জার্নি করছো। আমার সেটা একটুও ভালো লাগছে না ফাল্গুনি। আমার সাথে থাকলে তোমার সেফটি নিয়ে অন্তত নিশ্চিন্ত হব। সোহাগ তার শেষ কথাটা ধীর আওয়াজে বললেও জাগ্রতর তা শুনতে অসুবিধা হয়নি। অচেনা বাইরের পুরুষ, কথাটা বেশ গায়ে লাগলো জাগ্রতর। হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল স্বয়ংক্রিয়ভাবে। অঙ্গের প্রতিটি শিরায় শিরায় আঘাত হানল এই 3টি শব্দ। মনে আশা জাগলো ফাল্গুনি হয়তো তার দুঃসহ কণ্ঠের কড়া শব্দের ধ্বনি তুলে বলে উঠবে, উনি মোটেও আমার অপরিচিত কেউ নয়, আর না বাইরের কেউ। আপনি চলে যান সোহাগ, আমি এখানে যথেষ্ট কমফোর্টেবল এবং সেফ ফিল করছি। এখানে আর এক মুহূর্ত দাঁড়াবেন না। কিন্তু জাগ্রতর আকাঙ্ক্ষায় মাটি চাপা পড়ল। ফাল্গুনি তেমন কিছুই বলল না, শুধু সোহাগকে অনুরোধ করলো, দেখুন আমার সাথে আমার কোনো ব্যাগ নেই, ওগুলো বক্সে রাখা আছে। এখন রিসিট দেখিয়ে তারপর বক্স থেকে ওগুলো বের করার মতো সময়ও নেই। বাস এক্ষুনি ছেড়ে দেবে। এর মধ্যেই ফেরিতে সারিবদ্ধ যানবাহনগুলো সব একে একে স্টার্ট দিয়ে দেয়। প্রথম লাইন থেকে শুরু করে বেরিয়ে যেতে থাকে এক একটা গাড়ি। ওই তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আপনি প্লিজ নিজের বাসে গিয়ে বসুন, নয়তো বাস মিস করবেন। এত রাতে এমন বিপদ ডেকে আনবেন না, আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি, প্লিজ। সোহাগ মন খারাপ করে দৌড়ে চলে যায় নিজের বাসে। বড্ড সম্মানে লেগেছে তার। মনে মনে পণ করলো ফিরে যাওয়ার পর কোনো কথা বলবে না ফাল্গুনির সাথে। মেয়েটা চাইলেই চলে আসতে পারতো, কিন্তু ইচ্ছে করে এলো না। তারপর ভাবলো পাশে বসা লোকটা কি ফাল্গুনির চেনা কেউ? হাবভাবে তেমনই মনে হচ্ছিল। তখন ফাল্গুনির সাথে কথা বলার সময় কেমন করে এগিয়ে আসছিল তাদের দিকে। দৃষ্টি স্বাভাবিক ছিল না, কিছু একটা ছিল যেন সেই দৃষ্টিতে। এদিকে ফাল্গুনি ভেতর থেকে বড্ড ভয়ে আড়ষ্ট হয়ে আছে। জাগ্রত কিছু করবে বা বলবে সেই ভয়ে ভেতরটা খেয়ে যাচ্ছে। না জানি কি প্রতিক্রিয়া দেখাবে মানুষটা। ভেতরের বিচ্ছিন্ন অবস্থা বাহ্যিক আচরণে স্পষ্ট রূপ না দেওয়ার অসীম প্রয়াস করে যাচ্ছে। তাই জানালার দিকে সম্পূর্ণ ফিরে বসে আছে আর ভাবছে হাজারো ভাবনা। অচেনা বাইরের পরপুরুষ কথাটা তারও মনের গহীনে ঝড় তুলেছে। সেই 4 বছর আগের পুরনো ঝড়, পুরনো ক্ষত তাজা হয়ে অসহ্য যন্ত্রণা হতে শুরু করেছে। বারবার নিজেই নিজেকে বোঝাচ্ছে তাদের সম্পর্কটা তো শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছিল। এখন আর একে অপরের ওপর কোনো অধিকার নেই। তাই সে কি বলবে বা কি করবে সে ভয় পাওয়ারও নিমিত্ত কোনো কারণ নেই। তবুও বুকের ভেতর যেন কালবৈশাখী ঝড়ের কোনো থামাথামি নেই। মহাতাণ্ডবে লুটিয়ে পড়ছে বুকের পাঁজর। পর মুহূর্তেই আবার মনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মানুষটা এভাবে চুপ করে কেন ছিল? এখনো চুপ করে আছে। এত কিছুর পরেও যে কিছুই বলল না, তার কি একটুও খারাপ লাগেনি কথাটা শুনে? সে প্রতিবাদ কেন করলো না? ফাল্গুনির অশান্ত মনে ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে নিজের ইচ্ছে, আকাঙ্ক্ষা, অনুভূতি। জাগ্রত কখন কি বলে ওঠে সেই ভয়ে ভেতর থেকে গুটিয়ে আছে। আবার চুপ করে কেন আছে তা নিয়েও কষ্ট পাচ্ছে। নিজেই নিজেকে চিনে উঠতে পারছে না, আর না বুঝতে পারছে মন কি চায়। হতে পারে বুঝেও তা মেনে নিচ্ছে না। নয়তো এত কিসের দমনা, কেন এত সংশয়? ছেলেটা কে? দীর্ঘ নীরবতার পর আচমকা জাগ্রতর প্রশ্নে ধক করে উঠল ফাল্গুনির বুকের পাঁজর। তীব্র আন্দোলন শুরু হলো হৃদয়ের হৃদস্পন্দনে। শুকনো ঢোক গিলে গলা ভেজানোর প্রয়াস করলো, কিন্তু হলো না। পাশ থেকে জলের বোতল তুলে নিয়ে ঢকঢক করে গিলে নিল কয়েক ঢোক ঠান্ডা জল। ঘাড় ঘুরিয়ে চাইল জাগ্রতর দিকে। চোখে চোখ পড়ল না, তবে জাগ্রত কেমন করে যেন তাকিয়ে আছে, যেন শত সহস্র অভিযোগ দায়ের করা আছে এই দৃষ্টিতে। ফাল্গুনি চোখ নামিয়ে নিয়ে জবাব দিল, ওনার নাম সোহাগ। বরিশালে আমি যে বাসায় থাকি সেই বাসাটা ওনার মামার, সেই থেকেই পরিচয়। ছেলেটা তোমায় ভালোবাসে তাই না? ফাল্গুনির ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। কি জবাব দেবে সে? চোখ ভিজে আসতে চাইল অকারণ আবেগের ঢলে। এতক্ষণের এত লুকোচুরি, এত রাগ, এত ভয় সব হাওয়ায় মিলিয়ে গেছে যেন দুজনের। আবেগ এবার পেয়ে বসেছে দুজনকে, জড়িয়ে নিয়েছে আবেগের নরম চাদরে। তাই তো এত শান্ত হয়ে আছে জাগ্রত। আর ফাল্গুনিও আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ না করতে পেরে চোখ ভিজিয়ে বসে আছে। তবে কেউ কারো মনে উকি দিতে রাজি নয়। যার যার নিজের মন গড়া যুক্তি আর সূত্র ধরে বসে আছে তারা। কি হলো, জবাব দিচ্ছ না যে? তার মানে কথাটা সত্যি?
ফাল্গুনি আটকে আসা গলায় ধীর আওয়াজে বলল, সামনে তার বিয়ে, বাড়ি থেকে মেয়ে দেখা হচ্ছে তার জন্য, খুব শীঘ্রই বিয়ের ডেট ফাইনাল করা হবে। এটা আমার প্রশ্নের উত্তর নয়, আগে কিন্তু এভাবে কথা ঘোরাতে না, এক সাময়িক প্রসঙ্গ নিয়েও মন মতো করে ইতি না টানা পর্যন্ত থামার নামই নিতে না। এত বদলের কারণও কি সে? আমি ভালোবাসি না ওনাকে, আর তেমন কোনো সম্পর্কও নেই ওনার সাথে। ওনার সাথে আমার সম্পর্কের সীমা বন্ধু নাগাদ, তার বেশি না। জাগ্রত এতক্ষণ সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে কথা বলছিল। মাথা তুলে চোখ মেলে এবার ফাল্গুনির দিকে তাকালো, তাচ্ছিল্য করে বলে উঠল, এটাও আমার প্রশ্নের জবাব ছিল না। ফাল্গুনি বিব্রত হলো, বিহলিত আখি জোড়া এদিক সেদিক দৌড়াতে লাগলো তার। কয়েক মুহূর্ত পর দীর্ঘ এক শ্বাস টেনে নিয়ে শান্ত হলো। চলন্ত বাসে বসে জানালার বাইরে ফেলে রেখে যাওয়া মুহূর্ত পানে তাকিয়ে রইল কিছু সময়। আকস্মাৎ বলে উঠল, ভালোবাসা বা না বাসার ওপর আজকাল কিছু নির্ভর করে না। ভালোবাসা আজকাল চাকরির আবেদনপত্রের মতো, একবার চাকরিটা পেয়ে গেলে তারপর আর সেই আবেদনপত্র কোনো কাজে আসে না, যত্ন করে তুলে রাখতে হয় মনের আলমারিতে। তখন প্রয়োজন পড়ে মানসিক ও শারীরিক প্রদত্ত শ্রম, বুঝদার ঠান্ডা মস্তিষ্ক আর নিজের ইচ্ছা অনিচ্ছার বলি দিয়ে ঊর্ধ্বতন মহলকে পরিতুষ্ট করার মতো ধৈর্য শক্তি। আর হ্যাঁ, যে কোনো দোষারোপ মুখ বন্ধ করে মাথা পেতে নেওয়ার মতো সহ্য শক্তিও কিন্তু চাই, তাহলেই চাকরি টিকবে। নয়তো ওপর মহল থেকে ইস্তফাপত্র হাতে ধরিয়ে দেওয়া হবে, অথবা নিজের ব্যর্থতা মেনে নিয়ে নিজে থেকেই পদত্যাগ করে নিতে হবে, যেমন আমাকে আপনি দিয়েছিলেন ইস্তফাপত্র।